বা দুর্দান্ত সব তারকা আছেন যারা দারুণ অভিনেতা। ব্যান্ড কালচার এসে গেছিল, সেটা অলমোস্ট নিউ নর্মাল হয়ে গেছিল, কেউ কিছু সেটা নিয়ে বলছিল না। এটা একটা সমস্যা, এবং যার অভিনয় দেখার জন্য একটা গোটা ছবি দেখা যায়, সঞ্জয় মিশ্রা যেন সেরকম অভিনেতা। যে সিনেমাতে তারকারও প্রয়োজন আছে। কখনোই মানুষ আর নদীর কাছে ফিরে যেতে পারে না, কারণ জলটা বয়ে গেছে। তারকা মাত্রই সে অত মানে অভিনেতা না হলেও হবে, মানে সে একটা তারকা। কারণ এই বিগত 15 বছর নানান রকমের কি বলবো না পাওয়াও মানুষ সহ্য করেছে। আমাদের ইন্ডাস্ট্রিতে তো মানে খুবই রাজনীতিকরণ হয়ে গিয়েছিল, মানে আসলে ছবি স্থির করে দেয় যে এই ছবিতে একজন বিরাট তারকাকে প্রয়োজন না একজন ভালো অভিনেতাকে প্রয়োজন। রাজনৈতিক ব্যক্তিত্বরা মানে সিনেমা ইন্ডাস্ট্রি কেন, কোন ইন্ডাস্ট্রি আসলে চালাবেন না। আমরা সকলে শান্তির খোঁজে এধার থেকে ওধার দৌড়ে যাচ্ছি, মানে দৈনন্দিন জীবনের ইঁদুর দৌড়ে আমরা সকলে সামিল। তবে দুদণ্ড সময় নিয়ে কখনো যদি আমরা পাশে বসি আমাদের কাছের মানুষটার, তাহলে বোঝা যায় শান্তি কিন্তু ঠিক এখানেই, আর এটার খোঁজেই প্রত্যেক দিনের এই দৌড়। এবার এক নতুন গল্প আসতে চলেছে, যে গল্প দর্শকেরা সত্যি এর আগে পর্দায় দেখেননি। তবে সেই গল্প দেখে তারা উত্তর নিয়ে বাড়ি ফিরবেন নাকি প্রশ্ন নিয়ে, সেই প্রশ্নের উত্তরটা আমাকে যিনি সব থেকে ভালো দিতে পারবেন তিনি হচ্ছেন পর্দার পলাশ। নতুন করে তার পরিচিতি দেওয়ার দরকার নেই, আমাদের সঙ্গে রয়েছেন ঋত্বিক দা। ঋত্বিক দা, ওয়েলকাম। এবং আবারও ফেরত এলাম অন্য ছবির হাত ধরে আরো একটা ইন্টারভিউতে। কেমন চলছে, কি খবর একটুখানি শুনি আর কি ঋত্বিক দা। খুব ভালো, ভালোই আছি। এবং আপাতত ছবি রিলিজ হচ্ছে, ফেরা 29 তারিখ রিলিজ, তো সেটা নিয়ে চলছে, সেটা নিয়ে আমাদের প্রমোশনের কাজ চলছে। বেশ, এই যে প্রথমেই যেটা বললাম আর কি ঋত্বিক দা, যে আমরা সবসময় দৌড়াচ্ছি, ইঁদুর দৌড়ের মধ্যে সবাই সামিল হয়ে পড়েছি কোথাও একটা। ওই দুদণ্ড সময় নিয়ে কারোর বসে আমাদের একটু শান্তির একটা নিঃশ্বাস নেওয়ার, সেটাই তুমি কতটা বিশ্বাস করো? তুমি তো তোমার ছন্দে তোমার জীবনটাকে চালাতেই ভালোবাসো, সেই ক্ষেত্রে আমি একটু ঋত্বিক দার থেকে জানি। হ্যাঁ, খানিকটা তো আমাদের জীবন আমাদের দৌড়তে বাধ্য করে, তো সেইটুকু বাদ দিয়ে চেষ্টা করি যে মানে অতিরিক্ত দৌড় না করতে। এখন হ্যাঁ, আমাদের এখন সবাই প্রত্যেকেই সত্যিই দৌড়চ্ছেন, আমাদের জীবন আমাদেরকে ঠেলে দিয়েছেন, আমরা অনেক সময় বুঝতেও পারি না, ট্রেডমিলের দৌড়ের মতন একই জায়গায় আছি অথচ দৌড়ে যাচ্ছি, সেরকমও ঘটে। তো সেটা সম্পর্কে সবারই আলাদা করে সচেতন হওয়া উচিত। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আমি আমার ছন্দেই জীবন আমার কাটছে। তাতে কখনো কখনো যে আমি অতটা দৌড়চ্ছি না এরকম অভিযোগ আমি কারোর কাছ থেকে পাই। ভালো লাগে। হ্যাঁ, তো সেটা ভালোই, সেটা অসুবিধা কিছু নেই। বেশ, এই যে বাবা ছেলের গল্প, ঋত্বিক দার সাথে ঋত্বিক দা এখন ছোট ছোট কিছু মুহূর্ত তুলে ধরে সামাজিক মাধ্যমে, আমরা দেখতে পারি বাবা ছেলে কিন্তু বেশ ভালো বন্ডিংটা রয়েছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে কোথাও একটা তুমিও কোথাও জড়িয়ে যাচ্ছিলে ঋত্বিক দা, এখানে বাবা ছেলের গল্প অন্যরকম, আর ব্যক্তিগত জীবনে তোমাদের অন্য একটা রসায়ন রয়েছে অবশ্য, সেই ক্ষেত্রে একটু জানবো। হ্যাঁ, এই গল্পটা একেবারেই বাবা ছেলের গল্প প্রাইমারিলি, এবং তার পাশাপাশি আরো অনেক কিছু এই গল্পটাতে জুড়ে আছে। ছবির নাম ফেরা, অতএব চরিত্রটা আসলে কে কোথায় ফিরছে সেটা এই ছবির একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে প্রাথমিকভাবে এই আমার যে চরিত্রটা পলাশ, সে তার বাড়ি ছেড়ে কাজের প্রয়োজনে একটা শহরে, কলকাতা শহরে চলে এসেছে। এটাও আমাদের জেনারেশনের অনেক মানুষই তার নিজের কাজের বাড়ি মানে তার বাড়িতে থাকতে সে পারে না, তাকে কাজের জন্য বাইরে যেতে হয়। এবং কাজের প্রয়োজনে বাইরে যাওয়ার সাথে সাথে আরো যে একটা ঘটে এই ঘটনা যে পাশাপাশি বাবা মার বয়স বাড়তে থাকে, এবং যেটা তথাকথিত তাদের মানে মানে যেটা বাড়ি, যে বাড়ি ছেড়ে সে এসছে, সেখানে তারা একা হতে থাকে, তাদের বয়স বাড়তে থাকে, ফলে সেটা নিয়েও যে সন্তানদের একটা দুশ্চিন্তা থেকে যায় যে কি হচ্ছে না হচ্ছে। তারাও এসে এই শহরে তার ছেলে বা মেয়ের যে বাসস্থান, সেখানে যে দারুণ একটা স্বচ্ছন্দ ফিল করে তাও নয়, তার একটা জীবন আছে, সেই জীবনের একটা তাল আছে, সেই তালটাও ঘেঁটে যায় মানে যদি তার সন্তানের কাছে এসে থাকে। তো এটা একটা সমস্যা। আম, এখন এখন সমস্যা এইটাই ছবির একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এখন এর কারণেই কিন্তু আলাদা আলাদা মানুষের জীবনে আলাদা আলাদা গল্প তৈরি হয়। হয়তো এর কম বেশি খানিকটা তুমি খানিকটা আমি জীবনে হয়তো মানে ফেস করেছি, কিন্তু গল্পগুলো বদলে বদলে যায় আমাদের জীবনে। এখানেও তাই, আমাদের যে ছবিটা পলাশ এবং বাবা, যেটা সঞ্জয় মিশ্রা করেছেন, পান্নালাল, তাদের মধ্যেকার যে সম্পর্কটা, সেটা অনেক সময় অনেক বাবা ছেলের সম্পর্ক হয় যে সম্পর্কটা একটু একটু কঠিন, একটু শীতল। আমাদের দুজনের এই গল্পের সম্পর্কটা সেরকম। তো তারপর বাকিটা ছবিটা অনুযায়ী ঘটে।
তার জন্য ছবিটা দেখতেও হবে। কিন্তু বাবা ছেলের গল্প, প্রাইমারিলি এটা বাবা ছেলের গল্প। এবং আমরা কোথাও একটা দেখছি ট্রেলারে যতটুকু ঝলক পাওয়া যাচ্ছে, শিকড়ের টানে আবারও বোধহয় কোথাও একটা পলাশ ফিরতে চাইছে। আগে তো ইঁদুর দৌড়ে সেও সামিল হয়েছে, কিন্তু কোথাও গিয়ে যখন বুঝতে পারছে যে সেই শিকড়ের টানটা কোথাও একটা নাড়া দিচ্ছে, সেই জায়গাটা আবার ফেরত আসা। সেইটা আমি বিস্তারিত ভাবে বলবো, কারণ ছবি গল্প মজা তো ছবি দেখাতেই আর কি। আমি একটু সঞ্জয় মিশ্রাকে নিয়ে কথা বলবো, যিনি পান্নালালের চরিত্র অভিনয় করেছেন আর কি। তার সাথে যে কটা দিন তোমার একটু কাজের অভিজ্ঞতা একটুখানি শুনি ঋত্বিকদা। এবং সঞ্জয় মিশ্র একটা দুর্দান্ত অভিনেতা এবং মানে সর্বজন স্বীকৃত এবং সর্বভারতীয় অভিনেতা। তো সঞ্জয় মিশ্রের বহু কাজ, এই কাজ করার আগেই আমরা দেখেছি এবং খুবই তৃপ্তি পেয়েছি, এবং যার অভিনয় দেখার জন্য একটা গোটা ছবি দেখা যায়। সঞ্জয় মিশ্র যেন সেরকম অভিনেতা। এবারে তার সাথে ছবি করব, এটা অভিনেতা হিসেবে একটা দারুণ মানে দারুণ একটা অনুভূতি ছিল। এখন ছবিটা করতে করতে যেটা হয়েছে যে ওনার সঙ্গে একটা ব্যক্তিগত স্তরে আলাপ হয়ে গেছে, সেটা এই ছবিটা থেকে পাওয়া একটা বাড়তি পাওনা। আর অভিনয়কে উনি যেভাবে অ্যাপ্রোচ করেন, আমরা মানে সেই ধরনেরই অভিনেতা আর কি। আমার কেননা অভিনয়কে কিভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে তার উপরেই সেই অভিনেতার ঠিক কি ধরনের অভিনয় করেন সেটা যেমন বিচার করা হয়। তো আমাদের ওই ধরনটা খানিকটা এক। এবার ফলে চরিত্র নিয়ে বা এই ছবিটা করার সময় উনি যে একটা মানে বাংলা ভাষায় উনি যে ছবিটা করছেন, ল্যাঙ্গুয়েজটার উপর অতটা মানে কি বলবো, যেটা দখলটা অতটা নেই, সেরকম একটা ক্ষেত্রে সেই যে অবস্টাকলটা একজন পেশাদার উচ্চ মানের গুণী অভিনেতা কিভাবে সামলাচ্ছেন, তো সেগুলো এই ছবিটাতে আমার ওনাকে ওনাকে আমি দেখছিলাম এই ব্যাপারে। আমি দেখছিলাম যে উনি কিভাবে এটা করেন। ওনার সঙ্গে আলোচনাও হয়েছে। আসলে ফাইনালি চরিত্রটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করছি সেটা হয়তো আমরা কোনো একটার সঙ্গে আলাদা আলাদা করে আলোচনা করি না। আমরা দেখতে পাই ছবি যখন উনি ডায়লগ বলছেন, উনি কিভাবে চরিত্রটাকে খুঁজছেন বা বুঝছেন বা কিভাবে কমিউনিকেট করতে চাইছেন, সেটা তো উনি দারুণ অভিনেতা, উনি তো করবেনই। কিন্তু এই যে সমস্যাগুলোকে উনি কিভাবে ওভারকাম করছেন, একটা অচেনা পরিবেশ, অনেক বড় ইন্ডাস্ট্রিতে কাজ করা একটা মানুষ, এটা আমাদের এখানকার যে তারায় যে ব্যস্ততায় কাজ হয় সেটাকে উনি কি করে অ্যাডপ্ট করছেন, এই সব ব্যাপারগুলো আমি ওনাকে ছবি করার সময় ওনাকে আমি দেখছিলাম, খেয়াল করছিলাম এবং কিছু না কিছু শিখলামও। বেশ, এবার মানে যতটা আমরা দেখলাম যে উনি বোধহয় নিজেই ডাবিং করেছেন, ওনার শুনে আর কি যতটা বোঝা যাচ্ছে। আচ্ছা, যেহেতু ছবির নাম ফেরা, সেক্ষেত্রে ঋত্বিকদাকে জিজ্ঞাসা করবো যে ঋত্বিকদা, তোমার কাছে ফেরা কি? যখন কোনো মানুষ ফেরেন, যে কোনো জায়গায় হোক, সেটা তার পুরনো জায়গায়, বাড়ি, যে কোনো জায়গায় হোক, সেখানে কি মানুষটার একটু হলো মানে পরবর্তী মানুষটা তো একটু আমূল পরিবর্তন ঘটে মানুষটা যখন আবার ফেরেন তার পুরনো জায়গায়? হ্যাঁ, আসলে আমরা যদি পুরনো জায়গায় আসলে ফিরতে আমরা হয়তো পুরনো জায়গাটাই চাই, কিন্তু সময়ের নিয়ম অনুসারে সেই জায়গাটাও কিন্তু বদলে যায়। আমরা হয়তো আর সেইখানে পৌঁছতে পারি না। একটা কথা আছে যে আসলে কখনোই মানুষ আর নদীর কাছে ফিরে যেতে পারে না, কারণ জলটা বয়ে গেছে। এটা অন্য জল, অন্য নদী। তাও আমাদের ওই নদীর পাড়ে গিয়ে আমরা যে বসি, তো সেই নদীটা হয়তো আর সেইটা নেই। বাকিগুলোও সেরকম হয় যে সত্যি তো আমি তো আমার আর শৈশবে ফিরতে পারবো না, বা আমি আমার পৈতৃক বাড়িতেও যখন ফিরে যাব সেই বাড়িটাও আর ঠিক সেরকম নেই। হ্যাঁ, সেটা ঠিক আর সেটা নেই। তো সেগুলো নিয়েই মানুষ ফেরে। আর আমি ব্যক্তি জীবনে আমার মনে হয় যে যেখানে যেখানে আমার ফেরার ছিল সেই সব কোনোটাকেই আমি আর ছেড়ে যাইনি। আমি প্রত্যেকটাকেই কোনো না কোনোভাবে ছুঁয়ে রেখেছি। ফলে আমার সেই অর্থে আলাদা করে ফিরে যাওয়ার জায়গা প্রায় নেই, সবগুলোই ধরে রাখা আছে। আর যেগুলো ধরে রাখা নেই সেগুলো তো হয়তো ফেরার ইচ্ছেও নেই। আমার জীবনের ব্যাপারটা এরকম ভাবে আছে। আমরা ঋত্বিকদাকে এতদিন ধরে যা যা ছবিতে দেখছি, তার মধ্যে পরবর্তী সময়ের যে ছবিগুলো দেখছি তাতে অনেক সময় আমরা দেখেছি যে তোমার মধ্যে একটা অস্থিরতার মধ্যে দিয়ে সেই চরিত্রগুলোকে বার করা। আর ঠিক অপোজিট হচ্ছে ঋত্বিকদার সাথে যখন আমরা পার্সোনালিও কথা বলি, ভীষণ স্থির ধীর একজন মানুষ আর কি। ঋত্বিকদা, এই যে চরিত্রগুলোর মধ্যে থেকে যাওয়া, পলাশের চরিত্রটা তোমার মধ্যে কিছু রাখলো কি, নাকি তুমি জাস্ট অ্যাক্টিং এর পর সেই চরিত্রটাকেও আর ফিরে যাও না? আমি সাধারণত একেবারেই ডেলিবারেটলি চেষ্টা করি যেন সেই চরিত্রের কিছু আমার মধ্যে আলাদা করে থেকে না যায়। পাশাপাশি এটাও সত্যি যে সব চরিত্রের মধ্যে আমরাও কিছুটা কিছুটা করে থেকে যাই, অভিনেতারাও আসলে চরিত্রগুলোর মধ্যে থেকে যাই। কখনো কখনো চরিত্র হয়তো আমাদের মধ্যে থেকে যায়, কিন্তু এটা আমি ডেলিবারেটলি ট্রাই করি যে চরিত্র যেন আমার মধ্যে
না থাকে, আমার অভিনয় শেষ হলে যেন সেই চরিত্রের সাথে আমার আর ইয়ে না হয়। তবে যেটা বলছিলাম যে পলাশ সেই অর্থে অনেক চেনা একটা চরিত্র। এই পলাশ এর খানিকটা অবশ্যই আমার মধ্যে আছে। এই যে বললাম বাড়ি থেকে বেরিয়ে আসা বা বৃদ্ধ বাবা মাকে নিয়ে যে চিন্তা, তার থেকে তৈরি হওয়া যে উদ্ভূত সমস্যা, সেগুলো কোনো না কোনো ভাবে এক। আবার ওই জীবন টু জীবন যেহেতু আলাদা হয়ে যায়, সেভাবে খানিকটা খানিকটা হয়তো আলাদাও, কিন্তু ওগুলো খানিকটা এক। ফলে এই চরিত্রটা আমার একভাবে চেনা। একে আমি আমার বন্ধুদের মধ্যে দেখেছি, আমার পরিবারের মধ্যে দেখেছি, এরকম মানুষকে আমি দেখেছি, এবং খানিকটা খানিকটা আমিও, পলাশ খানিকটা আমিও। তো ওই মিলটুকু তো আছে। বর্তমানে কন্টেন্ট ভিত্তিক আমরা দেখছি সবকিছু এখন ঘটে গিয়েছে, তো কন্টেন্ট ভিত্তিক যুগের এই সময়টা এই রকম সিনেমা কতটা দর্শকদেরকে কাছে টানতে পারবে বলে তোমার আশা রয়েছে? এগুলো সবই খুবই মানে টার্ম বলে আমার মনে হয়। কন্টেন্ট ছাড়া কোনোদিনই কোনো সিনেমা হয়নি। এখন হঠাৎ করে মানুষ কন্টেন্ট শব্দটাকে নতুন করে বুঝতে পেরেছে এবং এই নতুন করে এই টার্মটাকে তৈরি করে। কোন সিনেমাটাতে কন্টেন্ট নেই? যে এই সিনেমাটা যুগোত্তীর্ণ হয়েছে, কালোত্তীর্ণ হয়েছে, তার মধ্যে একটা কিছু কন্টেন্ট ছিল বলেই হয়েছে। এবং এবং মানুষ আসলে সিনেমার থেকে যখন সিনেমা দেখে, সেটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাবে। তাকে একটা মানে যতক্ষণের ছবি, একটা 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 এমন একটা জীবন বা এমন একটা জায়গায় মানে তাকে নিয়ে যাবে ছবিটা, তার মধ্যে মানুষ খানিকক্ষণ থাকবে। সেটা হ্যাঁ, সেটা হতে পারে যে প্রচন্ড স্পেকটাকেলের ছবি, খুব বড় মাপের, যাকে আমরা মানে ভারতীয় কমার্শিয়াল ছবি বলি, সেও আসলে সেরকমই একটা এক্সপিরিয়েন্স দেয়। সেখানেও একটা তাকে একটা অভিজ্ঞতা দেয়, ওই 3 ঘন্টা 2 ঘন্টা যত ঘন্টার ছবি। এই ছবিটাও তাই। এই ছবিটাতেও সেই রকম একটা জীবন আছে, সেরকম একটা সেরকম একটা মানে সময়, একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষকে নিয়ে যাবে, যারা কিছুটা চেনা কিছুটা অচেনা, এবং তার যে অনুভূতির একটা জার্নি হবে, ভালো লাগবে, খারাপ লাগবে, আনন্দ হবে, সেটা প্রকৃতভাবে যে ছবি দিতে পারে সেই ছবি মানুষ দেখে আনন্দ পায়। তো আমরা আশা করছি যে এই ছবিটাও তাই, সেই আশাতেই আছি আর কি। ঋত্বিকদা, যেহেতু তুমি কন্টেন্ট নিয়ে বললে, যে সত্যি তো যে কোনো সিনেমা বা যে কোনো গল্পেরই একটা কন্টেন্ট না থাকলে কেন মানুষ সেটা উপভোগ করবেন আর কি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে ভালো স্ক্রিপ্টকে কোথাও একটা তারকা কেন্দ্রিকতাটা চাপা দিয়ে দেয়, নাকি সেটা তার নিজের ছন্দেই এগিয়ে চলে? সিনেমাতে তারকার প্রয়োজন আছে কিছু কিছু ক্ষেত্রে। অবশ্যই সিনেমাতে তারকার প্রয়োজন আছে, আবার কোনো কোনো সিনেমাতে আলাদা করে তারকার প্রয়োজন হয় না। তো দু ধরনের সিনেমাই এখন হয়। এখন দু ধরনের সিনেমাই হয়। আর মানে এই দু ধরনের ছবি দর্শক আছে বলেই হয়। শুধুমাত্র তারকাকে একটা কর্মসংস্থান দেওয়া হবে বলে যেমন সিনেমা হয় না, তেমনি একজন অভিনেতার কর্মসংস্থানের কারণেও সিনেমাটা হচ্ছে না। আসলে দর্শককে এন্টারটেন করার জন্য ফাইনালি সিনেমা বানানো হয়। এখন যে সিনেমার যাকে প্রয়োজন সেই সিনেমা তাকে নিয়েই বানানো হবে, এটাই তো হওয়া উচিত। দুটো একেবারে সাইমেন্টেনিয়াসলি একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, তুমি বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, মানে আসলে ছবি স্থির করে দেয় যে এই ছবিতে একজন বিরাট তারকাকে প্রয়োজন না একজন ভালো অভিনেতাকে প্রয়োজন। তো ছবিটাই স্থির করে দেয়, সেই অনুযায়ী আমার মনে হয় কাস্টিং হয়। এই যে তারকা এবং অভিনেতা, এখন এই দুটো শব্দ সত্যি আলাদা হয়ে গিয়েছে, এবং এখন বলবো না, আগেও ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যেহেতু টলিউডের কথাই বলবো, যেহেতু আমরা সেখানে কাজই করি আর কি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি একজন সিনেমা কর্মী হিসেবে, থিয়েটার কর্মী হিসেবে তুমি কি বলবে, মানে তারকারাই কি অভিনেতা নাকি অভিনেতারাই তারকা? অভিনেতারা তারকা হয়ে উঠতেই পারে, অভিনেতারা তারকা হয়ে উঠতেই পারে। তবে ভারতীয় সিনেমায় তুমি যদি খুব মন দিয়ে দেখো, মানে সব তারকাই যে দুর্দান্ত অভিনেতা তা নয়। কিন্তু একটু আগেই আমি যে কথাটা বললাম যে সিনেমার আবার তারকাকে প্রয়োজন, তো এটা যখন বলছি তখন কিন্তু তাকে তারকাই মিন করছি। সে কতটা অভিনেতা নয় সেটা বিচারের বাইরে রেখে কথা বলছি, যে সিনেমাতে তারকারও প্রয়োজন আছে। তো এই দুতরফেরই প্রয়োজন আছে। এখন পৃথিবীর সব দেশে কিন্তু এই বিচারটা নেই যে তারকা মাত্রই সে অত মানে অভিনেতা না হলেও হবে, মানে সে তাকে তারকা। এটা আমাদের একটা ধারণা, এবং এই ধারণাটা তুমি যেরকম বললে যে আছে, সেই ধারণাটা মানে চলেও যাচ্ছে। দুর্দান্ত সব অভিনেতা আছেন বা দুর্দান্ত সব তারকা আছেন যারা দারুণ অভিনেতা। তবে অভিনেতারা তারকা হয়ে উঠতেই পারে, অভিনয়ের গুণেই সে তারকা হয়ে উঠতে পারে। একেবারে ঠিক সেই সূত্র ধরেই জিজ্ঞাসা করি তাহলে, যে বর্তমানে টলিউড সিনেমার কোথাও একটা আকাল বলা যেতে পারে। এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো প্রমোশন ছাড়াও দুর্দান্ত দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারা যথেষ্ট ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে,
আবার এমনও সিনেমা রয়েছে যার দারুণ প্রমোশনের পরও কোথাও একটা মুখ থুবড়ে পড়ছে, সেটা শুধু বক্স অফিস বলে না, দর্শকদের বিচারেও আর কি। সেক্ষেত্রে কোথায় ঘাটতি বলে মনে হয় তোমার? এটা এখানে বসে বলে ওঠা খুব মুশকিল। তবে একটা সিনেমা আসলে শুধু প্রমোশন দিয়ে তো চলবে না। সিনেমাটা আসলে তো ওই যে বললাম, দর্শককে ভালো লাগতে হবে, দর্শকের কতটা পছন্দ হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সিনেমা চলছে কি চলছে না তার তার ইয়েতে, এবারে এবারে সেইটা উম, থেকে যদি তুমি এর পরের স্টেপে পৌঁছতে চাও, এটা সবার একসঙ্গে আলোচনা, ভাবনা, চিন্তা করার দরকার আছে। কারণ সিনেমা বানানো হয়, তারপরে সিনেমাটা কিভাবে দেখানো হবে, ডিস্ট্রিবিউশন, এই সবগুলোই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। মানুষেরও হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা কমেছে। এই সমস্ত কিছু মানে সিনেমা শিল্পটাই কিন্তু একটা নতুন একটা সন্ধিক্ষণের সামনে এসে দাঁড়িয়ে আছে। তো সেইটাও এটার মধ্যে বিচার্য। এখানে আমি একজন অভিনেতা হয়ে এই পুরো সমস্যাকে অ্যাড্রেস করতে পারবো বলে আমার মনে হয় না। এটা আরো বড় একটা স্পেকট্রাম, যাকে আরো বড়ভাবেই দেখতে হবে। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের একটি বড় জায়গা রয়েছে আমরা দেখতে পেয়েছি। সেই সময় দাঁড়িয়ে ঠিক যেটা তুমি বলছিলে এক্ষুনি ঋত্বিকদা, যে সেই সময় দাঁড়িয়ে হলে এখন মানুষের যাওয়াটা অনেকটা কমে গেছে, কারণ হাতে হাতে এখন মোবাইল এসে গেছে, মোবাইলে এখন আমরা সবকিছু দেখে নিতে পারছি। সেই জায়গা দাঁড়িয়ে বাংলা সিনেমার মুক্তি কতটা ঝুঁকিপূর্ণ? না, তা সত্ত্বেও মানুষ সিনেমা দেখেন। তা সত্ত্বেও মানুষ সিনেমা দেখেন, এবং সিনেমা হলেও যেমন হলে দেখানোটাও যেমন একটা ডিস্ট্রিবিউশন, ওটিটিও কিন্তু সিনেমার একটা ডিস্ট্রিবিউশনেরই জায়গা। এবারে সিনেমার থেকে যেহেতু প্রযোজক একটা 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 প্রফিট করবেন, এটা একটা অর্থকরী দিক আছে। কাজে এগুলো কোনোটাই কোনোটার থেকে ছোট বা বড় নয়। এগুলোর প্রত্যেকটার নিজস্ব প্রয়োজনীয়তা আছে। তো সিনেমা হলে মানুষের যাওয়াটা যেমন কমে গেছে, তেমনি ওটিটিতে দেখা যেমন বেড়েছে। তো এবারে ওটিটি যদি আমাদের এখানে প্রচুর মানুষ দেখেন, তাহলে সেখান থেকেও তার একটা প্রকৃত রেভিনিউ, এটা ওটা সেগুলো সিনেমার যা যা চাই আর কি, একটা সিনেমাকে ফাইনালি ফাইনালি সেটাকে সাস্টেন করতে, সেগুলো সবগুলোই তার ওটিটি থেকেও তাকে 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 পেতে হবে। এবং তো ওই যেটা বললাম যে এটা নিয়ে অনেকের ভাবার ব্যাপার। একজন অ্যাক্টর শুধু এটা ভেবে বা একটা পরিচালক শুধু এটা ভাবলে হবে না, পুরো গোটা ইন্ডাস্ট্রিকে এটা নিয়ে ভাবতে হবে। যে কিভাবে দর্শকের কাছে পৌঁছানো যায়, কি করে দর্শকের নতুন জিনিস দেওয়া যায়, কেন দর্শক এসে সিনেমাটা দেখবেন। দেখেছি পালা বদল ঘটেছে, রাজ্য পরিবর্তন ঘটেছে আর কি। এবং বলা ভালো যে ফেরা, মানুষ অনেকে ফিরে আসছেন, সেটা টলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা বেশি লক্ষণীয় আর কি দেখতে পাচ্ছি, যে অনেকে যারা এতদিন কাজ করতে পারেনি তারা প্রত্যেকে বলছেন যে ফিরছি আবার। সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি কতটা আশাবাদী আবারও এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হওয়ার পর? খুবই আশাবাদী। নতুন একটা সরকার এসছে, তার কাছে মানে প্রত্যেকেরই অনেক প্রত্যাশা। কারণ এই বিগত 15 বছর নানান রকমের কি বলবো, না পাওয়াও মানুষ সহ্য করেছে। আমাদের ইন্ডাস্ট্রিতে তো মানে খুবই রাজনীতিকরণ হয়ে গিয়েছিল। ব্যান কালচার এসে গেছিল, সেটা অলমোস্ট নিউ নর্মাল হয়ে গেছিল, কেউ কিছু সেটা নিয়ে বলছিলও না। তো এগুলোর কোনোটাই কোনো স্বাস্থ্যকর বিষয় নয়, কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই স্বাস্থ্যকর বিষয় নয়। তো সেগুলো থাকবে না, এটাই আশা করব। আশা করব যে একেবারেই রাজনীতিকরণ হবে না। আম, রাজনৈতিক ব্যক্তিত্বরা মানে সিনেমা ইন্ডাস্ট্রি কেন, কোনো ইন্ডাস্ট্রি আসলে চালাবেন না, এটাই আশা করব। দরকারে সরকারের সাথে আলোচনা, সরকারের থেকে সাহায্য সেই সব ইন্ডাস্ট্রি যেমন পায়, ফিল্ম ইন্ডাস্ট্রিও পাবে, এরকম আশা করব আর কি। বেশ। শিল্পী হিসেবে তাদের বাক স্বাধীনতার একটা বড় জায়গা থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ঋত্বিকদা এগেন আবার নিজের ছন্দে, তোমাকে কেউ কখনো আটকাতে পারেনি, তুমি তোমার বক্তব্য কিন্তু সামাজিক মাধ্যমে রেখেছো। সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয় যে এখন শিল্পীরাও যেন বাক স্বাধীনতা পান, কারণ অনেকটা চেপে গিয়েছিল তাদের কথা বলার জায়গাটা। ঠিক, এইটা একটা একটা কোথাও একটা ভয়ের কোনো পরিবেশ থাকলে মানুষ তার তার মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, এটা সবার তার নিজের মতন করে অবশ্যই যাতে পায়, সেটা আশা থাকবে। যে সেরকম কোনো পরিবেশ তৈরি হবে না যে একটা মানে যে মানুষ তার কথা, তার ভাব, তার এক্সপ্রেশন, তার খাদ্য, এগুলো সে তার গ্রহণ করতে পারছে না। তো সে আশা থাকবে, অবশ্যই সেই আশা থাকবে, যাতে সবাই সবার মতন করে তার জীবনটা কাটাতে পারে।
শেষ করব, শেষের দিকে এসেছি। যেহেতু আমরা সঞ্জয় মিশ্রকে নিয়ে এত কথা বললাম, সেই ক্ষেত্রে ঋত্বিকদার ক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকবে যে ঋত্বিকদা বলিউডের হাতছানি তোমাকে কখনো নিয়ে যেতে পারেনি, কারণ ভালো কাজের লোভ তো সবার থাকে এবং অভিনেতারা তো সেক্ষেত্রে গ্রিডি বলা যায়। হ্যাঁ হ্যাঁ, না ভালো কাজ এলে নিশ্চয়ই করব, কখনো কখনো কাজের কথা হয়েছে, কিন্তু যেহেতু করিনি মানে এখনো সেরকম কিছু হয়নি। কোনো কিছু করলে নিশ্চয়ই তোমরা জানতে পারবে, দেখতে পারবে। হ্যাঁ, বেশ, তাই শেষ পর্যন্ত যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি যে এই ফেরা সিনেমাটি দেখার পর দর্শকেরা কি প্রশ্ন তাদের মনে আবার আসবে, তারা সেটা নিয়ে বাড়ি ফিরবেন নাকি উত্তর পেয়ে বাড়ি ফিরবেন? আমার মনে হয় কিছু প্রশ্ন নিয়েও ফিরবেন, কিছু উত্তরও পাবেন, আর কিছু কথা তার মধ্যে নতুন করে আবার উঠে আসবে তার তার মধ্যে। আহ, করে একটা নিপাট বাংলা ছবিই দেখবেন, যেটারও একটা অভাব আছে আমাদের বাংলায়, যে একদম নিপাট একটা বাংলা ছবি, যেটা আমাদের খুব চেনা একটা সমাজ, যে চেনা মানুষগুলো, সেখান থেকে তৈরি হওয়া একটা গল্প মানুষ দেখতে পাবেন। এবং আমরা যখন ছবি দেখি তখন আমরা তো সেগুলোও খুঁজি, এখানে পুরো মাত্রায় সেটা পাবেন। থ্যাংক ইউ সো মাচ ঋত্বিকদা। এবং দর্শকদের নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না, আগামী 29 মে আপনারা আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখছেন ফেরা, কারণ এই ফেরার হাত ধরে অনেকে হয়তো আবার পুরনো কিছু স্মৃতিকে একেবারে মুছে দিয়ে ফিরে যেতে পারবেন। এবং এই আড্ডাটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। এরকম আরো আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।